আচ্ছা, তাহলে শতকরার বেসিক আলোচনা কিছু করি, তারপরে আমরা অঙ্ক করবো। ঠিক আছে, প্রত্যেকটা টপিকের শুরুতে বেসিক আলোচনা থাকে এবং এই বেসিক আলোচনাগুলো রিলেটেড হয় কিরকম, যে এইটার উপর ভিত্তি করে পরবর্তীতে অঙ্কগুলোতে কাজে লাগবে। যারা অনেক বেশি দুর্বল আছেন তারা কিন্তু বেসিক আলোচনাগুলো অনেক সিরিয়াসলি মনোযোগ দিয়ে শুনবেন। ঠিক আছে, পূর্বর ভিডিওগুলো নিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে, ডিরেকশন দেওয়া আছে। গ্রুপের ফিচার অপশনে গেলে আপনারা পূর্বের ভিডিওগুলো দেখতে পাবেন। ঠিক আছে, আচ্ছা একটু সময় দিবেন গ্রুপটাতে, সব বিষয়ে আমাদেরকে মাথা ঘামাইতে লাগাবেন না, যখন নিজে পারবেন না তখন, কিন্তু একটু আগে চেষ্টা করবেন। তো প্রাথমিক আলোচনা আসে। ঠিক আছে, তাহলে কারো কোনো কমপ্লেন আছে যে আমরা যে 47তম বিসিএস এর লাইভের কথা বলে আমাদের বেসিক ম্যাথের কোর্সের সাথে অ্যাড করতেছি? বেসিক ম্যাথ বইটা তো বিসিএস সহ যে কোনো পরীক্ষার জন্য, তাই না? আচ্ছা ওকে, আর আরেকটা আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, এটা খুব সিরিয়াসলি রিকোয়েস্টটা এই জন্য করতেছি যে আপনারা এক একজন মানে এক একটা অস্ত্র। ঠিক আছে, আমি একাই মানে একটা মানুষ, কিন্তু আমরা 8,500 মানুষ মিলে একটা বিশাল বড় ফ্যামিলি। তো এই 8,500 মানুষ আমাদের এই কোর্সে আছেন, তারা প্রত্যেকজনে যদি এক একজনের সাথে শেয়ার করেন আমাদের এই কোর্সের বিষয়ে কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। বাংলাদেশের লাখো মানুষ গণিতের প্রস্তুতি নিতেছে, কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন জন বিভিন্নখানে বিভিন্নভাবে বিভ্রান্ত বা কোর্সের প্রোডাক্টিভিটির লেভেলটা না বোঝার কারণে অনেকে ভুল করতেছে। অনেকে অনেক জায়গায় 2-3টা কোর্স করার পরে তারপরে আমাদের খোঁজ পাচ্ছে, আমাদের কাছে আসতেছে। তো এরকম বিভিন্ন জন বিভিন্নভাবে সাফার করতেছে। তো আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী বা আপনারা যাদের শুভাকাঙ্ক্ষী তাদেরকে অ্যাটলিস্ট আমাদের ইউটিউব চ্যানেলটার ফ্রি ক্লাসগুলো, এই পেইড কোর্সের যে প্রথমে 8-10টা ক্লাস আমরা ফ্রি ওপেন করে দিছি, এগুলো একটু দেখতে বলবেন। তারপরে যদি তাদের মনে হয় তাহলে আমাদের কোর্সে অবশ্যই অবশ্যই ইনভেস্ট করতে বলবেন, আর রিটার্নটা সে আপনাকে বুঝাই দিবে সময় হলে। ঠিক আছে, আশা করি এই রিকোয়েস্টটা সবাই রাখবেন এবং সবার সাথে একটু এক একজনের সাথে অ্যাটলিস্ট শেয়ার করবেন। ঠিক আছে, আমি কিন্তু 1 মাস পরে জানতে যাব যে আপনারা আমার এই রিকোয়েস্টটা কতটুকু রাখলেন। আপনাদের জন্য কিন্তু দিন রাত পরিশ্রম করতেছি, এরকম মনে করেন না যে টাকা দিয়েছি দেখে পড়তেছি, সেটা শুধু টাকারে না। ঠিক আছে, 1,000-1,200 টাকা দিয়ে এত বড় কোর্স, এটা বিশাল কিছু না। ঠিক আছে, জাস্ট আমরা সার্ভিস দিতেছি, আপনারা আমাদের একটু আন্তরিকভাবে হেল্প করবেন। ঠিক আছে, কারণ আমরা যত বেশি আগাবো তত আমাদের সার্ভিসটা আরো বেশি বেটার হতে থাকবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আর কথা না বাড়াই, প্রাথমিক আলোচনা আছে। শতকরা জিনিসটা কি? হ্যাঁ, শতকরা হচ্ছে যে কোনো কিছু 100-র উপর ভিত্তি করে যে হিসাবটা হয় সেটা হচ্ছে শতকরা। যে কোনো কিছু 100-র উপর ভিত্তি করে হিসাব হয় কিরকম, যেমন এখানে সুন্দর করে বইয়ের মধ্যে উদাহরণ দেওয়া আছে যে আপনার মাসিক আয় 5,000 টাকা আর মাসিক ব্যয় আছে 4,000 টাকা। এখন যদি আপনাকে বলা হয় যে আপনার মাসিক ব্যয়, আপনার মাসিক আয় শতকরা কত অংশ, তাহলে আপনাকে বুঝতে হবে যে শতকরা কত অংশ জানতে চাওয়ার অর্থ হচ্ছে 5,000 টাকা আয় না হয়ে যদি 100 টাকা আয় হতো তাহলে ব্যয় কত টাকা হতো, যত টাকা হতো ওইটাকে বলা হচ্ছে পার্সেন্টেজ। তার মানে যে কোনো কিছু 100-র উপর বেস করে যে হিসাব হয় এটাই হচ্ছে শতকরা। ঠিক আছে, তাহলে আসি যে ধরেন 50 টাকার মধ্যে লাভ হচ্ছে 10 টাকা, তাহলে 100 টাকায় কত হবে? এই 50-এ 100, তার মানে 10-এ হবে 20, তখন পার্সেন্ট। ওই কি নিয়মে আর কি ফ্র্যাকশন আকারে। ধরেন একটা স্কুলে 2 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে 1 জন পাস করছে, তাহলে 2 জনে 1 জন, তাহলে 1% বলা যাবে না। 1% কেন বলা যাচ্ছে না? পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100। পার্সেন্টেজ বলা যাচ্ছে না কারণ এই 1 তো 100-র উপর হিসাব হচ্ছে না, একটা হিসাব হচ্ছে 2-এর উপর। 2-এ 1 মানে কি? তাহলে 100-তে কত? 100-তে হচ্ছে এই যে 2-এ 1, তাহলে উপরে 2 আর নিচে 2, উপরে 1 কাটাকাটি করলে হচ্ছে 50, তার মানে 50%। দেখে তো আমরা বুঝতেছি অর্ধেক পাস অর্ধেক ফেল, 50-50। আচ্ছা, তার মানে তাহলে সবকিছুর মূলত সামারিটা হচ্ছে 100-এর উপর ভিত্তি করে যে হিসাব করা হয় সেটাকে বলা হয় পার্সেন্টেজ। এখন আসি যে এটার দরকার কি, 100-এর এই হিসাবটা কেন আবিষ্কার করলো, যে আবিষ্কার করলো, বা এটা আমাদের বাস্তব জীবনে কোথায় কাজে লাগে, বা এটা না হলে কি সমস্যা হইতো। ঠিক আছে, আচ্ছা তাদেরকে একটু মজাদার কিছু রিলেশন দেখাই দেয় তাহলে সুবিধা হবে। সেটা হচ্ছে কি যে ধরে গতকালকে ডলারের রেট 117 টাকা মানে হওয়ার কারণে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার যে ঋণ আছে সেই ঋণের পরিমাণ টাকায় পরিশোধ করতে গেলে প্রায় 80,000 কোটি টাকা বেশি পরিশোধ করতে হবে। 80,000 কোটি টাকা লিখতে গেলে আমার মনে হয় 90% স্টুডেন্ট শূন্যের সংখ্যা কম বেশি করবেন। ঠিক আছে না? তো এইরকম ধরনের আছে, যে কোনো ধরনের বড় বড় হিসাব করতে গেলে কিন্তু আপনার হিসাবের কিন্তু গোলমাল লাগে যাবে। ধরেন আছে বাংলাদেশের লোক 18 কোটি, এর মধ্যে পুরুষ হচ্ছে 8 কোটি 5 লক্ষ, মহিলা হচ্ছে 9 কোটি 95 লক্ষ, এবং মহিলাদের মধ্যে 4 কোটি 85,000
392 জন মানে ভোটার, এরকম এতগুলো সংখ্যা যখন দেখবেন তখন মাথা কিন্তু কিলবিল করবে, ঠিক আছে? তো এরকম বড় বড় ডিজিটের হিসাবগুলা যে কোনো ক্ষেত্রে ক্যালকুলেশন করা অনেক সময় সাপেক্ষ। তো আমি বলতেছি কি ভাই আমাকে এত সূক্ষ্ম সূক্ষ্ম হিসাব দেওয়ার দরকার নাই, আপনি আমাকে একটা সামারি বলেন। তখন আমি আপনাকে বললাম যে গতকালকে ডলারের রেট যেহেতু 6% বেড়ে গেছে, তাহলে আপনার ঋণের হারও 6% বেড়ে গেছে। এই 6% দেখে কিন্তু আপনি একটা মোটামুটি আইডিয়া পাইলেন যে 6% মানে 1 কোটিতে 6 লক্ষ টাকা বেড়ে গেছে। এই যে পার্সেন্টেজের মাধ্যমে অনেক বড় বড় হিসাবের একটা সামারি পাওয়া যায়। যেমন ধরেন বাংলাদেশে আগে মাতৃমৃত্যুর হার ছিল 25%, এখন ধরেন 3%। তো এটা শুনে আপনি বুঝতেছেন যে পার্সেন্ট মানে মাতৃমৃত্যুর হার তো আগে অনেক ছিল, এখন অনেক কমে গেছে। তারপরে দেখা যাচ্ছে যে পাশ ফেলের হিসাব, হ্যাঁ, দেখা যাচ্ছে 90-100%-এর মধ্যে 90% হচ্ছে পাশ করছে, তখন আপনি কিন্তু খুশি, আরে 90% পাশ করছে। এই যে কেন খুশি হচ্ছেন, এর কারণটা হচ্ছে যে আপনি বুঝতেছেন যে 90% মানে 100% খুব কাছাকাছি, অনেক জোর। আপনি কিন্তু এক্স্যাক্টলি সংখ্যা জানার দরকার নাই। তার মানে পার্সেন্টেজের মাধ্যমে যে কোনো অনেক বড় বড় হিসাবের একটা সামারি বোঝা যায়। আমার আয় থেকে আমার ব্যয় 90%, বা আমি প্রত্যেক মাসে 2% করে সেভিংস করি, এই 2% এটাকে বোঝা যাচ্ছে 100 টাকায় 2 টাকা সেভ করি। তার মানে পার্সেন্টেজের মাধ্যমে অনেক বড় বড় হিসাবটাকে সামারাইজ করা যায়। আশা করি এটা মজা লাগবে, ঠিক আছে? আচ্ছা, কি বলছে স্যার? আমি হিসাব করছি অলরেডি 14, এই দেখেন শূন্যর হিসাব ভুল করে ফেলছেন, দেখছেন? 8,500 জন হিসাব করে 14,40,000 নাকি 1,40,00,000 না কি হিসাব করতে গেছিলেন, কিন্তু 14,400 হিসাব করছেন। শূন্যর কিন্তু হিসাব অলরেডি ভুল করে ফেলছেন। তার মানে বড় অ্যামাউন্টের হিসাব করতে যে আমরা কিন্তু এলোমেলো করে ফেলতে পারি সবসময়। আচ্ছা আসি, শতকরা যে কোনো অঙ্ক করার সহজ টেকনিক হচ্ছে আমরা কিন্তু যে কোনো কিছুতে ঐকিক নেমে নিয়ে যাই। কিরকম? আমি একটা অঙ্ক বলছিলাম না যে 5,000 টাকা আয় আর ব্যয় যদি 4,000 টাকা হয়, তাহলে 1 টাকা আয় হলে ব্যয় হবে এত টাকা, আর 100 টাকা আয় হলে ব্যয় হবে এত টাকা। তাহলে এখান থেকে আমরা যদি কাটাকাটি করি, 5-20-100, 4-20-80, 80%। তো এইভাবে আমরা নর্মালি ঐকিক নিয়মে লিখি যে 5,000 টাকা আয় হলে, ঠিক আছে, ব্যয়। তো এগুলো কোন ক্লাসের স্টাইল বলেন তো? ক্লাস 5-6 এর বাচ্চারা করে। আপনারা যারা টিউশনি করেন তারা কিন্তু এইভাবে শেখান। কিন্তু আপনি যখন জবের পরীক্ষা করবেন তখন হচ্ছে কি যে এই কম লিখে কিভাবে করা যায়, তাহলে কম লিখে করার টেকনিকের জন্য এই সূত্রটা জানতে হবে। এই সূত্র মুখস্থ করতে হবে না, লজিক্যালি। নিচে হচ্ছে মোট, উপরে হচ্ছে মোটের যত গুণন 100। তার মানে আমার এখানে আয় হচ্ছে 5,000, এটা হচ্ছে আমার মোট আয়, ব্যয় হচ্ছে 4,000, আর শতকরা বলছে এই জন্য 100 দ্বারা গুণ। এইটুকু লিখলেই আমার এই বাকি কাজগুলো লেখালেখির দরকার নেই, এত বড় বড় লাইন। তাহলে এখানে কাটাকাটি করলে অ্যান্সার হবে 80%। তাহলে দ্রুত বের হবে। আচ্ছা, আরো সুপারসনিক গতিতে আমরা করবো, লেখালেখি করবো না, খাটাখাটিও করবো না, শূন্য শূন্য কাটাকাটি করবো না। 5,000 আর 4,000, 5 ভাগে 4 ভাগ, 5 ভাগের 1 ভাগ হলে 20% হয়, 5 ভাগের 4 ভাগ হলে 80%। এটা মাথায় কাজ করতেছে না, আগে তো শিখতে হবে। এটা আমরা ধাপে ধাপে একটু পরে শিখবো। তো তাহলে আমাদের ক্লাসের স্টাইলটা কি? যে কোনো টপিকের শুরুতে বেসিক আলোচনা, তারপরে ওইটার ধাপে ধাপে ইজি, মিডিয়াম, হার্ড, এরকম অঙ্ক। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে 2-1টা প্রশ্নের লিখিত ফরম্যাট। লিখিত ফরম্যাট বেশি দেখানো যাবে না, কারণ অঙ্ক তো অনেকগুলা, প্রত্যেকটা নিয়মের একটা করে অঙ্ক রিটেন দেখানো যাবে। আর বাকি সবগুলাই কিন্তু আমরা শর্ট টাইমের মধ্যে করার টেকনিক দেখবো, এবং লজিক্যাল শর্টকাট, কোনো মুখস্থ শর্টকাট না। তাহলে কি লাভ হবে বলেন? তাহলে যেটা হবে, আপনি পরীক্ষায় রিটেন আকারে তুলে ধরতে পারবেন, কয়েক সেকেন্ডে উত্তর দিতে পারবেন, সহজে ভুলে যাবেন না। কারণ আমরা তো অঙ্কটা সুন্দর করে গাঁথনি দিয়ে দিব আপনার। কি গাঁথনি জিনিসটা কি সেটা দেখাচ্ছি। আর আজকে ক্লাসটা করলে আপনারা বুঝবেন যে অঙ্ক সহজে করা যায়, কত সহজে। আচ্ছা, শতকরার নাম কি কেউ প্রথম আজকে শুনলেন নাকি? আপনাদের মধ্যে এরকম কেউ আছেন? অবশ্যই না, সবাই তো অনেক আগে অনেক ধরনের শতকরার অঙ্ক করছে। কিন্তু আজকে অঙ্ক করার পর আপনার যেটা মনে হবে সেটা হচ্ছে যে এত সুন্দর করে ভাবা যায়, এত স্মার্টলি চিন্তা করা যায়, এই জিনিসটা কাজে লাগবে। ঠিক আছে? আচ্ছা আসি, এইখানে গুরুত্বপূর্ণ বেসিক আলোচনা আছে। আমি পড়ে বললে কেমন মনে হয় সংবাদ পাঠকের মতো পড়তেছি, তাই না? আমি তো ডাইরেক্ট লিখছি, আমি ডাইরেক্ট বলে দিতে পারবো। তো কিন্তু এটা লিখে দিছি কেন? কারণ যারা একেবারে দুর্বল আছেন তারা যেন এই কথাগুলো পড়ার মাধ্যমে লজিক্যাল কিছু বিষয় বুঝতে পারেন। ঠিক আছে? আচ্ছা দেখেন, তাহলে ঢাকা থেকে গাজীপুরের ভাড়া 80 টাকা, এই যে 1 নম্বর প্রশ্ন মনে হয়। হ্যাঁ, ভাড়া 25% বেড়ে গেলে নতুন ভাড়া কত? আচ্ছা, এখানে কিছু ছোট ছোট পয়েন্ট ধরাই দেই যেগুলোতে আপনারা মিস্টেক করেন অথবা মানে সময় বেশি নষ্ট করেন। সেগুলো কি? 20%, খেয়াল করেন,
20 টাকা আর 20%, এই দুটোর মধ্যে পার্থক্য কি বলেন? 20% টাকা না, কিন্তু 20%। তো 20 টাকা এটা হচ্ছে কি, ধরেন এটাকে 20% বলা যাবে না। কেন যাবে না? কারণ এই 20 টাকাটা কত টাকায় 20 টাকা, ধরো আমার ইনকামের এত পার্সেন্ট আমি সঞ্চয় করি, 20 টাকা সঞ্চয় করি, আমার একটা ইনকাম আছে, এ থেকে আমি 20 টাকা সঞ্চয় করি, তাহলে আমি কি বলতে পারবো 20% সঞ্চয় করি? না। তাহলে এখান থেকে আমরা যেটা দেখলাম, যাদের সাথে পার্সেন্টেজ লাগাই দেওয়া যাবে না, অথবা যেখানে সেখানে পার্সেন্টেজ তৈরিতে টাকা বলা যাবে না। কি হলে যাবে? যদি বলতো যে আয় 100 টাকা, তখন আমরা বলতে পারি আয় 100 টাকা হলে ব্যয় 20 টাকা, তাহলে অ্যান্সার হচ্ছে 20%। কিন্তু যদি বলে আয় 40 টাকা, তাহলে 40 টাকায় ব্যয় 20 টাকা, এইটা কিন্তু 20% বলা যাবে না। তাহলে পার্সেন্টেজ বলতে চাইলে আগে হিসাবটা 100-র উপর ভিত্তিতে হইতে হবে, তারপরে পার্সেন্টেজ বলা যাবে। তাহলে পার্সেন্টেজ জিনিসটা যেখানে সেখানে লাগানো যাবে না, আবার বুঝতে হবে। ঠিক আছে? তাহলে গাজীপুরের ভাড়া হচ্ছে 80 টাকা, ভাড়া 25% বেড়ে গেলে নতুন ভাড়া কত টাকা? ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা 80 টাকা প্লাস 80 এর 25%, এইভাবে একটা কাজ করতে পারি। আর একটা ডাইরেক্ট করতে পারি 80 এর 125%। এই 125% কোথা থেকে আসলো সেটা আমরা এখন 100% যে লজিক আছে সেখান থেকে দেখবো, সমস্যা নাই। আসলে 80 এর 25% বা 80 এর 125% করলে কি লাভ, এটা করবো নাকি কোনটা করবো? কোনটা সহজ? অনেকে বলেন না, আপনি নিজে করে দেখবেন কোনটা সহজ হচ্ছে। এখানে 4 4 20 80, 80 আর 20 মিলে হচ্ছে 100 টাকা। আর এইখানে হচ্ছে কি 0 0 কাটা, ঠিক আছে? অথবা ডাইরেক্ট আগে 5 দিয়ে কাটি, 5 25 125, 4 25 100, 4 দিয়ে 80 কাটলে 20, 20 আর 5 গুণ করলে হচ্ছে 100। এটা কিন্তু ডাইরেক্ট অ্যান্সার, এটা হচ্ছে জাস্ট যোগ করতে হচ্ছে। এখন এই যে এইভাবে আমরা লেখালেখি করতেছি না, এই লেখালেখি আমার কোনো কিছু করার দরকারই হবে না। কি করলে? যদি আমি ভাবতে পারি যে 25% কথাটা মানে হচ্ছে 1/4 ভাগের 1 ভাগ, তার মানে যত টাকায় থাক তার 4 ভাগের 1 ভাগ বাড়ছে। তাহলে 80 টাকার 4 ভাগের 1 ভাগ কত? 4 20 80, 20 টাকা। তাহলে 80 টাকা আর 20 টাকা মিলে 100 টাকা। এবং এই কাজটা করার সময় কোন ধরনের লেখালেখির দরকার নেই। এইখানে কিন্তু আমরা এটা শেখাচ্ছি না, আমরা জাস্ট মানে আইডিয়া জেনারেট করতেছি যে আমরা কিভাবে কিভাবে অঙ্কগুলো ডিল করব। আমরা কিন্তু এখন অঙ্ক শুরু করি নাই। তো এই বিষয়টার জন্য আমাদের কি কি জানা দরকার? 100% বিষয়টা বোঝা দরকার। 125 কখন আর কখন শুধু 25কে কখন ফ্র্যাকশন বানাবো, কখন ডাইরেক্ট করবো, এরকম ছোটখাটো অনেকগুলো বিষয় আছে, তাই না? তাহলে এই অনেকগুলো বিষয় আমরা আসতেছি। 2 নম্বর অঙ্ক, গোশতের কেজি 270 টাকা, গোশতের দাম 20% কমে গেল, বর্তমান দাম কত? হ্যাঁ, এই অঙ্কটা 2 ভাবে করা যাবে। কিভাবে? 270 এর 20% বাইর করতে হবে, বাইর করে এটা 270 থেকে বিয়োগ, কমে গেল মানে মাইনাস হবে। অথবা ডাইরেক্ট লেখা যায় 270 এর 80%। এই 80% কথাটা কোথা থেকে আসলো সেটা বোঝার জন্য আপনাদের একটু আমি একটা চিত্র দেখাই। ঠিক আছে? কিরকম? এই যে চিত্রটা দেখেন, এটা আমাদের বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, সাদা চিহ্ন দেওয়া হয়তো অনেকে বুঝতেছেন না, আমি একটু মার্ক করে দিই। দেখেন, এটা হচ্ছে 90% আর এটা হচ্ছে 110%। আচ্ছা, এই 100% বিষয়টা খুবই সিরিয়াসলি বলতে হবে, বুঝতে হবে। এখন আগামী 2-3 মিনিট যে কথাগুলো বলবো, এই কথাগুলোর উপর ভিত্তি করে আগামী 1 মাস ধরে যতগুলো অঙ্ক শেখাবো সবগুলোতে এই লজিকটা কাজে লাগবে। কত ইম্পর্টেন্ট, এবং কত প্রায় 500 অঙ্ক করবো, 500, যেখানে এই লজিকটা কাজে লাগবে। সেই লজিকটা কি? খুব সিরিয়াসলি মনোযোগ দেন। আমরা কিন্তু বইয়ের মধ্যে অনেক সুন্দর সুন্দর করে উদাহরণ চিত্র দিয়ে সাজাইছি। ঠিক আছে? এমনি এমনি তো বইটা এত লাখ লাখ মানুষ পড়ে না। সেটা হচ্ছে কি, যে সিরিয়াসলি বলেন আপনার বর্তমান ওজন 100 কেজি, তাই না? এই কথাটা মনে রাখেন, আপনার বর্তমান ওজন 100 কেজি, তাহলে আপনার ওজন হচ্ছে 100% আছে। কিন্তু আপনার ওজন যদি 100% থেকে 10 কেজি বেড়ে যায়, তাহলে এই 100% থেকে 10 যোগ হলে এটা হয়ে যাবে 110%। আবার যদি কোনো কারণে 10 কেজি ওজনটা কমে যায়, তখন হয়ে যাবে 90%। তাহলে এই যে 90% আর এই যে 110% আর এই যে 100%, এই তিনটার কোনটার নাম কি? যখন বাড়ে তখন যোগ হয়। কার সাথে যোগ হয়? আসলটার সাথে যোগ হয়। সুদ আসলের অঙ্কে 100% আসল, লাভ ক্ষতির অঙ্কে ক্রয় মূল্য 100%, আর শতকরার অঙ্কে হ্রাস বা বৃদ্ধি পাওয়ার আগে শুরুতে যা ছিল সেটা 100%। তাহলে অটোমেটিক্যালি কিন্তু আমি আইডিয়া দিয়ে দিলাম যে 100% জিনিসটা শতকরা, লাভ ক্ষতি, সুদ কষার 3 ধরনের অঙ্কেই কাজে লাগবে।
ঠিক আছে? আচ্ছা, তাহলে 100% মানে কি, যে যখন বাড়েও না কমেও না তখন এটা হচ্ছে 100%। আচ্ছা, তাহলে এখন আসি, যদি 20% বাড়ে তাহলে কি হবে? তাহলে 120% হবে। যদি 20% লাভ হয় তাহলে কি হবে? বিক্রয় মূল্য 120% হবে। যদি 10% ক্ষতি হয় তাহলে কি হবে? 90% হবে। যদি 10% কমে যায় তাহলে কি হবে? 90% হবে। যদি 12% কমে যায় তাহলে কি হবে? তাহলে 88% হবে। যদি সুদের হার তো মাইনাস হয় না, সুদের হার সবসময় প্লাস হয় না। সুদের হার যদি 5% হয় তাহলে সুদ আসল কি হবে? 105% হবে। কিন্তু যখন আসল বাড়ি করতে বলবে তখন কি? তখন হচ্ছে 100%। তাহলে এখান থেকে আমরা সামারি টানতে পারি, যে কোনো কিছু শুরুতে যে অবস্থায় থাকে সেটা হচ্ছে 100%। এই কথাটা বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে সবাই জানাবেন, ঠিক আছে? এই যে একটা সুন্দর একটা কথা বলছে, এই জন্য কিন্তু আপনাদের হেল্প দরকার। সেটা হচ্ছে, স্যার আপনার কোর্সগুলো সম্পর্কে অনেকে জানে না, যখন জানে তখন অনেক লেট হয়ে যায়, পরে অনেকে আফসোস করে। তো এই যে অনেকে যেন আফসোস না করে, এই জন্য আপনারা সবাই মিলে ইন্ডিভিজুয়ালি এক একজন মানুষ কিন্তু দেখেন সারা বাংলাদেশের 64 জেলা থেকে কিন্তু আপনারা বিভিন্ন জন ক্লাস করতেছেন। আপনারা চাইলেই কিন্তু 2-4-5 জনের সাথে শেয়ার করতে পারেন। আশা করি এই হেল্পটুকু করবেন অনলাইন এবং অফলাইনে। এর বিনিময়ে আমরা তো সার্ভিস কন্টিনিউ দিতেই থাকবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমাদের এই কোর্সে ভর্তির ঝড় উঠবে যদি আপনারা সবাই অ্যাক্টিভলি হেল্প করেন। তাহলে এখান থেকে যে আমরা কনসেপ্টটা শিখলাম, এটা আমরা পরবর্তী কিন্তু কাজে লাগাবো। আর আমি কিন্তু হাতে ধরে ধরে দেখাই দিব, এবং এখান থেকে কিন্তু অনেক বড় বড় অঙ্কের কয়েক সেকেন্ডের শর্টকাট উত্তর বাড়ি করার টেকনিক ডেভেলপ হবে। কেউ কিন্তু বিভ্রান্ত হবেন না যে আমরা শুধু শর্টকাট শিখতেছি, আমরা কিন্তু রিটেনও দেখবো, ঠিক আছে? বাট শর্টকাটটা খুবই জরুরি, বিশেষ করে আপনি পরীক্ষা দিতে গেলেই বুঝবেন। আচ্ছা, আসি, এই যে আমরা সব থেকে চলে আসছি ম্যাজিক টেবিলে। আমাদের আজকের ক্লাসের মূল থিম হচ্ছে এটা। আজকের ক্লাসে শুধু আমরা এই টেবিলটাই বুঝবো। কি আছে এই টেবিলে, যে একটা ফুল ক্লাস এই টেবিলটাই বুঝবো। এই টেবিলে ম্যাজিক আছে, ম্যাজিকের মতো অঙ্ক হয়ে যাবে, যেটা আপনি কোনোদিন ভাবেন নাই। আপনারা যারা অনেকে টিউশনই করান, তাদের কিন্তু আগামীকাল থেকে টিউশনই করাইতে গেলে ম্যাজিকের মতো শতকরা অঙ্ক শেখাইতে পারবেন যদি আজকের ক্লাসটা শেষ করেন, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এই যে একদম সুন্দর কথা বলছেন তরসুন মলিন, বলছে যে স্যার ম্যাথ নির্ভুল ভাবেই করতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে আমার একটা ম্যাথ করতেই অনেক টাইম লেগে যায়। আচ্ছা, অনুকূল ঘোষ বলছে স্যার একটু আসতে বলেন। ওকে, ঠিক আছে, আসতে বলবো, সমস্যা নেই। তো আমরা এই টেবিলটা খুব ভালোভাবে দেখব। এই টেবিলটা না, যখন আপনি নিজে নিজে পড়তে যান তখন কিন্তু মাথা ঘুরে যায়, মনে হয় এটা কি লিখছি, কোনো বোঝা যাচ্ছে না, বা এত ঘিজিমিজি বা এতগুলো কথা কি। কিন্তু এইটার অনেক বহুরূপী ব্যবহার আছে। সেই বহুরূপী ব্যবহারটা আমি এখন দেখেন, আমি নিজে লিখছি, পুরোটাই নিজের হাতে সাজাইছি, আবার নিজ হাতে শেখাই দিতেছি। তাহলে বিষয়টা কতটা ইন্টারেস্টিং এবং ইউনিক সেটা আপনারা ক্লাস দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, আসি তাহলে ম্যাজিক টেবিলটার প্রয়োগটা কি দেখেন। এখানে আমি লিখছি 1-এর উপরে 1 মানে হচ্ছে 100%। মানে এখানে আমরা মূল থিমটা যেটা শিখতেছি সেটা হচ্ছে ভগ্নাংশের সাথে পার্সেন্টেজের রিলেশনটা কিভাবে কাজ করে। এখানে একসাথে পুরোটা বোঝাই দিলে কিন্তু আপনার মাথায় কাজ করবে না, বাট আমরা এখানে একটু টাচ দিয়ে উদাহরণ নিয়ে আবার এটার অ্যাপ্লিকেশনটা দেখাই দিব, তখন আপনার খুব মজা লাগবে। জাস্ট 10 মিনিট মনোযোগটা ফুললি ধরে রাখেন। তাহলে এখানে হাফ মানে কি? হাফ মানে হচ্ছে 50%। এখানে তো মুখস্থ বোঝাইতে হবে না, প্র্যাকটিক্যালি এইভাবে চিন্তা করেন। আচ্ছা, এই 1-1 মানে কি? দেখেন, এটার সাথে সবার সাথে সবসময় 100 গুণ করে দিলেই কিন্তু অটোমেটিক্যালি হিসাবটা চলে আসবে। যে কোনো ভগ্নাংশের সাথে 100 গুণ করে দিলে পার্সেন্টেজ তৈরি হয়। রুলস কিন্তু একটা শেখা হয়ে গেল। তো দেখেন না যে আমার 100% লাভ হয়েছে। 100% মানে 100 টাকা বিনিয়োগ করলে তার 100 টাকা লাভ হয়, ওটাকে বলে 100%। আর বলো না যে দুই বন্ধু মিলে অর্ধেক অর্ধেক 50-50, তোর অর্ধেক লাভ আমার অর্ধেক লাভ, তোমার 50 আমার 50, এই 50-50 এগুলো তো আমরা ইউজ করি সবসময়, তাই না? আচ্ছা, তো আমরা দেখবো যে আমরা যেটা ইউজ করি সেই লজিকটায় কিভাবে যেগুলোতে ইউজ করি না ওগুলোতে কাজে লাগানো যায়। তাহলে অর্ধেক যদি 50-50 হয়, অর্ধেকের জায়গায় যদি নিচে 2 গুণ করে দিই তাহলে কি 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে না? তাহলে 50%টা অর্ধেক হয়ে যাবে, অর্ধেক হয়ে 25% হয়ে যাবে। তাহলে 4 ভাগের 1 ভাগ যদি 25% হয়, তাহলে 4 ভাগের 2 ভাগ কত? 4 ভাগের 2 ভাগ মানে যা কাটাকাটি করলে তো ওই 4 ভাগের অর্ধেক মানেটা, তারপরে 4 ভাগের 2 ভাগ মানে 50%। 4 ভাগের 1 ভাগ 25%, 2 ভাগ 50%, তো 3 ভাগ কত পার্সেন্ট? 3 ভাগ 75%। আর যদি কারো বুঝতে একটু কনফিউশন লাগে তখন 100 গুণ করে দিবেন, তাহলে হয়ে গেল 3-25 75%। এই স্প্রে চলবে কিনা বলেন? একেবারে কিন্তু সরকারি নিয়মে মোটরসাইকেলের গতি যেমন কমাই দিয়েছে এত গতি কমাই দিবেন না, পরে আবার দেখবেন যে মজা লাগবে না, ঠিক আছে? আপনারা একটু অ্যাডজাস্ট করবেন। যারা নতুন আছেন না, ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নাই।
2-3টা ক্লাস করলে আমার সাথে অ্যাডজাস্ট করে ফেলবেন, ঠিক আছে, ধরতে পারবেন, আর বই দেখবেন একটু আগে থেকে। তাহলে আমরা প্রথম লাইনটা বুঝলাম, এগুলো পরিচিত। এখন আসেন আরো ইন্টারেস্টিং নিউজ আছে, সেটা কি দেখেন। এই যে আমরা দেখলাম যে 4/1 মানে হচ্ছে 25%। তাহলে 4/1 যদি আরো অর্ধেক করি তাহলে কি হবে? 8/1 হবে। তাহলে 8/1 হচ্ছে 25% অর্ধেক 12.5%। তাহলে 8/1 যদি 12.5% হয় তাহলে 8/2 কত পার্সেন্ট? আরে ভাই 8/2 মানে যা, 4/1 মানে তো তা। বিষয়টা এইভাবে কিন্তু চিন্তা করতে পারতে হবে, ঠিক আছে। তাহলে 8/2 মানে 4/1, তার মানে হচ্ছে 25%। তাহলে 8/2 মানে বিষয়টাকে এইভাবে ভাবা যায় না। দেখেন এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা পার্সেন্টেজ, এখানে ভগ্নাংশ আছে তো। 8-এর 1 যদি হয় 12.5%, তাহলে 2 হবে 8/2 হবে 25%, মানে এটা 2 গুণ। আর 8-এর 3 হয় কত? এই 12.5 3 গুণ, তার মানে 3 12 36 আর 37.5%। দেন তো 8-এর 3 = 37.5% আছে না, 37.5%। এটা কাজে লাগবে। অনেকগুলো পরীক্ষা আপনি দেখবেন 37.5% অঙ্ক আছে, আপনি জানলে কয়েক সেকেন্ডে পারবেন, আর না জানলে পারবেন না। এখন আপনি হাফ মানে 50% জানেন, এই জানা তো ইউনিক কিছু না, এটা তো সবাই জানে। তাহলে এই জন্য ইউনিক জিনিসগুলো জানতে হবে, তাহলে অন্যদের যেখানে 2 মিনিট লাগবে একটা অঙ্ক করতে, আপনি 20 সেকেন্ডও লাগবে না আপনার। তাহলে একইভাবে 8-এর 5 মানে কত পার্সেন্ট? 8-এর 5 মানে কি? 8-এর 5 মানে হচ্ছে 8-এর 1, 8-এর 2, 8-এর 3, 8-এর 4, 8-এর 5। তার মানে 12.5%টাকে 5 গুণ করলে হয়ে যাচ্ছে। তাহলে 5-12 60, আর 5-এর অর্ধেক 2.5, 60 আর 2.5 মিলে হচ্ছে 62.5%, ঠিক আছে। আচ্ছা, 16-এর 1 মানে 6.25%। এই ভগ্নাংশটা কিন্তু খুব আসে, আপনারা দেখবেন অনেক সুদ কষার অঙ্কে 6 সমস্ত 4-এর 1% দেওয়া আছে। আসলে সবকিছুর খেলাটা হচ্ছে এই 100 এর সাথে। দেখেন 16-এর 1 মানে যদি 100 দিয়ে গুণ করি তাহলে দেখেন 4 × 16, 4 × 25 100, 25 কে আবার 4 দ্বারা ভাগ করলে 6.25% হয়। তার মানে কখনো যদি আপনি ভগ্নাংশকে পার্সেন্টেজে কনভার্ট করতে না পারেন, 100 গুণ করে দিবেন, হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ওকে। অপ্রয়োজনীয় কথা বলবেন না ক্লাসের বাইরে, ক্লাস সংক্রান্ত যখন ক্লাস চলবে। আজকে প্রথম দিন এটা এলাও, কিন্তু মানে পরবর্তীতে আপনি একটু মাথা কাটাবেন। বইয়ের কথা, ক্লাস খুঁজে পাচ্ছেন না, পিডিএফ খুঁজে পাচ্ছেন না, এটা ওইটা, মানে ক্লাসের বাইরের কথা ক্লাসের সময় বলবেন না। বাইরের কথা গ্রুপে পোস্ট দিবেন, মেসেঞ্জারে পোস্ট দিবেন, ওটা পরে শুনবো। ক্লাসের সময় ক্লাসের এই অঙ্ক বুঝি নাই, এটার সমস্যা কি, এটা কেন এইভাবে হইলো, এই লাইনটা বুঝি নাই, 25 নম্বর অঙ্কটা আরেকবার বলেন, এই লাইনের কথা চলবে শুধু, আর কোনো কথা চলবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আসি 3-এর 1টারে। 3-এর 1টা 33%, তাহলে 3-এর 2টা হবে কি? 33-এর ডাবল 66, 3-এর 1 মানে 3-এর 2 হয়ে যাবে। 6-এর 1 কি? 6-এর 1 হচ্ছে 100-এর 6-এর 1, সবকিছু কিন্তু 100-এর ভিত্তিতে হিসাব হচ্ছে। তাহলে 100-এর 6-এর 1 মানে কি? 6 দিয়ে 100-কে ভাগ করলে 6 16 96, আর 6-এর উপরে 4 কাটাকাটি করলে 3-এর উপরে 2। এই পার্সেন্টেজও কিন্তু পরীক্ষায় আসে। এই 9-এর 1 9/1 মানে 100-কে ভাগ করলে যা হবে। আচ্ছা, বাকিগুলো আপনারা পারবেন। দেখেন 5-এর 1 মানে 20%, এটা খুবই ইউজ হয়। এখান থেকে কোনটা বেশি ইউজ হয় সেটা আমি দেখা দিব। 5-এর 2 এটা সব থেকে বেশি ইউজ হয়, মানে বেশি ইউজ হয় 40%। এটা মনে রাখলে ওটা মনে রাখার দরকার নেই, ওটা এমনিতে হয়ে যাবে। 5-এর 1 মানে 20%, 2 মানে 40%, 3 মানে 60%, 4 মানে 80%। এই যে একটু আগে যে একটা অঙ্ক করলাম না, 20% ছিল, ওইখানে কিন্তু 5-এর 4। 10-এর 1 মানে 10%, এটা কাজে লাগবে। 10-এর 3 মানে 30%, 10-এর 7 মানে 70%। তার মানে 10-এর উপরে এটা সবসময় 100 দিয়ে গুণ করলে হয়ে যাবে, বাকিগুলা কাছাকাছি। এখন মনে হচ্ছে এগুলো তো সব কাছাকাছি মনে হলো, তাই না? এখন আসি, এখন আগামী আধা ঘন্টা ধরে আমরা 20-30টা অঙ্ক করব। সবগুলো অঙ্কে এই ফ্র্যাকশনের জাদুটাই দেখব কিভাবে আসে। একশো গুণ করাটা আবার একটু বলবো, তাই না? আচ্ছা, 100 গুণ করা মানে কি? দেখেন এখানে এই যে হাফ বলতেছে না, হাফ মানে কি? হাফ মানে হচ্ছে 100-এর হাফ। 4-এর 1 মানে কি? 100-এর, এই এর মানে গুণ। বিষয়টা প্র্যাকটিক্যালি বুঝেন। এখানে বলছে 5-এর 3, কার 5-এর 3? 100-এর 5-এর 3। এখানে বলতেছি 10-এর 3, কার 10-এর 3? 100-এর 10-এর 3। বুঝছেন বিষয়টা? তার মানে আপনার 100 টাকা আছে, এটা মনে মনে মন ধরে নেন যে আপনার কাছে 100 টাকা আছে। 100 টাকার 8/3 হলে কত যা হবে সেটা হচ্ছে পার্সেন্টেজ, ঠিক আছে। রোবটের মতো মুখস্থ গুণ করার দরকার নাই, বুঝে বুঝে। এখন আমরা আসি যে ওই ফ্র্যাকশনের গুরুত্বপূর্ণ কিছু ফ্র্যাকশন আমি আপনাদের বলে দিই, যেগুলো খুবই কাজে লাগবে। 4-এর 1। আচ্ছা, লাল কলমটা কেমন দেখাচ্ছে? লাল কলমটা স্পষ্ট ভালো দেখাচ্ছে না, হ্যাঁ 7-এর 1 ভালো দেখাবে। সাদা যেহেতু আছে হলুদ। তাহলে এই 4-এর 1, হ্যাঁ 4-এর 1টা হচ্ছে 4-এর 1 মানে 25%, এটা খুবই কাজে লাগে। 5-এর 1 মানে হচ্ছে 20%, এটা খুব কাজে লাগে, ঠিক আছে। 10-এর 1 মানে 10%, এটা খুব কাজে লাগে। মূলত এই 3টা সব থেকে বেশি কাজে লাগে, এটা থেকে আরো ইউজ করা যায় অনেকগুলা, সেগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে।
এই তিনটা সব থেকে বেশি কাজে লাগে। এখন আসি আমরা যতগুলো শিখলাম এগুলো কিন্তু দুই পাশে ভাবতে হবে। দুই পাশে কিরকম, যে কোনো সময় যে কোনো অঙ্ক যখন 20% থাকবে তখন আমরা এটা অটোমেটিক্যালি বুঝবো 5-এর 1, অথবা যে কোনো সময় আমরা যখন দেখবো যে 250 টাকা অথবা ধরেন আছে 150 টাকা, একজনের লাভ হচ্ছে 30 টাকা, তাই না? 150 টাকা 30 টাকা, 150 আর 30-এর রিলেশনটা কি 5/1 না? তাহলে 5/1 5/1 মানে 20%। তার মানে আমাদের প্রশ্নের মধ্যে পার্সেন্টেজ থাকলে ওটাকে আমি ভগ্নাংশ আকারে যেন চিন্তা করতে পারবো, আবার প্রশ্নের মধ্যে ভগ্নাংশ আসলে আমি যেন ওটাকে পার্সেন্টেজ আকারে চিন্তা করতে পারি। দুই পাশে ভাইস ভার্সা চিন্তা করতে পারতে হবে, ঠিক আছে? আচ্ছা, চিন্তাটা কিভাবে কাজে লাগাবো এখন দেখবো। আজকের ক্লাস কিন্তু আপনার শতকরা ক্লিয়ার করার জন্য না, আজকের ক্লাস হচ্ছে শতকরাটাকে কত স্মার্টেস্ট ওয়েতে ইউজ করা যায় সেটার ক্লাস। আগামী ক্লাস থেকে কিন্তু ওই ভগ্নাংশ দশমিকের শতকরা কিভাবে বানানো যায় এগুলো দেখাতে, ওটা আধা ঘন্টা ক্লাস নিলেই সব শেষ হয়ে যাবে। কোনো কিছু টেনশন করবেন না, দায়িত্ব আমার, আপনার কাজ আছে শুধু মনোযোগ দিয়ে ক্লাস করা। 5 নম্বর বলতেছে যে 120 জন ছাত্রের মধ্যে 30 জন ছাত্র ফেল করলে পাশের হার কত? খেয়াল করেন যে 120 জন ছাত্রের মধ্যে 30 জন ছাত্র ফেল করবে, তাহলে 120 আমরা যদি ওইখানে আমি লিখিত আকারে করলাম কি করতাম, যে 120 জনে ফেল, ঠিক আছে, সমান সমান 30, 1 জনে ফেল সমান সমান, এইভাবে তো চান অনেকে, তাই না? যারা অনেক বেশি দুর্বল আছেন তারা একেবারে ছোট্ট ছোট্ট অঙ্কগুলো চান একটু রিটার্ন করে দিন, ভালো হইতো, অল্প একটু দেখায় দেন রিটার্নটা। আর এটা তো দরকারই নাই রিটার্ন করার, এত ছোট অঙ্ক রিটার্ন করলে তো এটা তো রিটার্ন আসার মতো অঙ্কই না, তাই না? আচ্ছা, তাহলে এই যে 0 0 কাটা, 3 দিয়ে 12কে কাটলে 4, ঠিক আছে? তাহলে 4 দিয়ে 100কে কাটলে 25, অ্যান্সার হচ্ছে 25%। মোটের উপর এত ইজি অঙ্কটাতে কিন্তু আপনার 30-40 সেকেন্ড সময় চলে গেছে, অথচ 30 সেকেন্ডের মধ্যে একটা অ্যান্সার দিতে পেরে তো আপনি হাততালি মারতেছেন, আপনার তো হয়ে গেছে সহজ। কিন্তু এই অঙ্কটা তো 30 সেকেন্ড লাগালেও সময় নষ্ট, কারণ এই অঙ্কটা আমরা এইভাবে করবো না, আমরা এটা 5 সেকেন্ডে করবো। কিভাবে? 120-এ 30 ফেল, সরি এটা পাশের হাত আছে, তাই না? আচ্ছা দেখেন লেজু লাগাই দিচ্ছে, সমস্যা নেই, এটা হচ্ছে ফেলের হাত, তো এটা ফেলের হাত বাড়িছে, তাহলে পাশের হাত হবে 100 থেকে বিয়োগ করলে পাশের হাত 100 থেকে 25 বাদ দিলে 75%। আচ্ছা, এখন এই অঙ্কটা আমরা কিভাবে মুখে মুখে করতে পারি সেটা হচ্ছে, দেখেন 120 আর 30 আছে, তার মানে 4/1 আর 4/1 মানে সরাসরি 25%। তাহলে ফেল যদি 25% হয় তাহলে পাস কি হবে? এইটা তো আমরা আবার ওই 100% লজিকে করছিলাম। একটা ক্লাসের টোটাল কিছু স্টুডেন্ট আছে, কতজন জানি না, কিন্তু যতজনই থাক, এটা 10 জন থাক, 20 জন থাক, 500 জন থাক, 120 জন থাক, এরা সবাই মিলে যদি আমি পার্সেন্টেজ বানাই এদেরকে, এরা হচ্ছে 100%। এদের মধ্যে থেকে 30% যদি ফেল হয়, সরি 25% যদি ফেল হয়, তাহলে বাকি থাকে কত পার্সেন্ট জানি না, কিন্তু এটা জানি যে টোটাল স্টুডেন্ট যতজনই হোক ওরা 100%। তাহলে 100% পয়েন্টটা ধরতে পারছেন, বললাম না পরে ইউজ আছে এটা। তাহলে টোটাল ক্লাসটাকে আমরা 100% বলতেছি আর 25% ফেল বলতেছি, তাহলে 75% হবে কিভাবে? 100 থেকে ফেল বাদ দিলে 5 বের হবে 75%। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ, 75%। এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন কিনা বলেন? এখন আসি এই অঙ্কটা, এখন ওই যে বললাম না ভগ্নাংশ একটু দেখতে হবে, ভগ্নাংশের ক্লাসটা করে নিন যারা ফ্রি সময় পাবেন পরবর্তী, ঐকিক নিয়ম আর ভগ্নাংশ অ্যাটলিস্ট প্রথম 2টা করে ক্লাস করলেও হবে, তাহলে পরে ধরতে সুবিধা হবে। সেটা হচ্ছে 4-এর 1, এখানে দেখে বুঝতেছি যে 120 আর 30 মানে 4-এর 1, এরা হচ্ছে ফেল। তাহলে এখান থেকে 5 বাড়ানো যায় 4-এর 3। এই 4-এর 3 কিভাবে আসে? 4 থেকে 1 বাদ দিলে 3, ঠিক আছে, এইভাবে 4-এর 3। তো 4-এর 3 যদি 5 হয়, এটাকে পার্সেন্টেজে কনভার্ট করলে, আমরা তো শুরুতেই শিখছি 4-এর 1 25%, 4-এর 2 50% আর 4-এর 3 75%। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 75%। আশা করি সবাই ক্লিয়ার। প্রথম ক্লাসে কিন্তু ইজি ইজি অঙ্কগুলাই হবে বেশি, ধাপে ধাপে আমরা সামনে যখন আগাবো তখন আপনারা অনেক ভেরিয়েশন দেখবেন। 6 নম্বর প্রশ্নটা দেখেন, 6 নম্বর প্রশ্নের অ্যান্সার কত? 6 নম্বর প্রশ্ন বলছে কি, একজন ছাত্র 800 নম্বরের মধ্যে 200 নম্বর পেলে সে শতকরা কত নম্বর পেল? তাহলে 800-তে 200 মানে কি? ফ্র্যাকশন আকারে চিন্তা করবো আমরা। ফ্র্যাকশনের বিষয়টা যদি মাথায় ঢুকে, এই অঙ্কে শুধু না, লাভ ক্ষতির অনেকগুলো অঙ্ক আপনি সেকেন্ডে সেকেন্ডে করতে পারবেন, যেখানে অন্যরা আপনার অনেক সময় নিবে আপনি সেকেন্ডে পারবেন। 800-তে 200 মানে 4/1 মানে 25%। শূন্য কাটাকাটি করে সময় নষ্ট করারও দরকার হবে না।
আচ্ছা, ভগ্নাংশটা বুঝলে বেশি মজার। হ্যাঁ, কিরকম মজার, আমরা কিন্তু অ্যাপ্লিকেশন দেখবো, অনেক কঠিন কঠিন অঙ্কের অ্যাপ্লিকেশন দেখবো। তাহলে 7 নম্বর প্রশ্ন দেখেন। 7 নম্বর প্রশ্ন বলতেছে যে একজন ছাত্র 800 নম্বরের মধ্যে 600 নম্বর পেল, 800-তে 600 পার্সেন্টেজ দেখে বানায় ফেলবো না, অপ্রয়োজনীয় কাজ করে সময় নষ্ট করা যাবে না। 800-600 দেখলে আপনি মুখস্থ পার্সেন্টেজ বানাবেন দরকার আছে, দেখি আর দরকার আছে কিনা। সে শতকরা কত নম্বর কম পেল, এই যে কম চাইছে, কম মানে ডিফারেন্স। তাহলে 800 নম্বরের মধ্যে 600 পাইছে, 800 থেকে 600 পার্সেন্টেজ বানাইতে কিন্তু ঝামেলা আছে, অথচ এটা কোনো দরকারও নাই। কিন্তু অনেকে আছে অপ্রয়োজনীয় কাজ করে সময় নষ্ট করেন, এটা করা যাবে না। তাহলে কম পেলে কত, 800 থেকে 600 বাদ দিলে 200। তাহলে 800-তে 200 কম পেল, তাহলে 4/1 তার মানে 25%। এই যে এইভাবে বলার কারণে সবাই আপনারা কি এইভাবে ফিল করতেছেন, নাকি লিখে লিখে দিব বলেন? রেসপন্স করবেন খুব সিরিয়াসলি। 8 নম্বর প্রশ্ন, এবং এগুলো কিন্তু আমি বানাই বানাই সহজ সহজ প্রশ্ন দিয়ে আপনার কিন্তু যদু মধু গদু বা কলা কলা পানি প্রশ্ন শেখাচ্ছি না। পরীক্ষা আসছে, হয়তো বা ছোট পরীক্ষা আসছে, কিন্তু আমরা তো ক্লাসটাকে সিকুয়েন্সিয়ালি ডেভেলপ করছি, তাই না? 8 নম্বর প্রশ্ন কি বলছে দেখেন, চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় পূর্বের 1000 টাকা চালের বর্তমান মূল্য 1250 টাকা। তাহলে আগে ছিল কত টাকা, 1000 টাকা, এখন টাকা কত টাকা, 1250 টাকা। তো দাম কি 1250 টাকা বাড়ছে? না, দাম বাড়ছে 250 টাকা। উত্তর কি চাইছে, চালের মূল্য শতকরা কত বৃদ্ধি পেল? 1000-250, তার মানে কি এটাকে আবার ফ্র্যাকশন আকারে চিন্তা করার দরকার নাই, 4/1 চিন্তা করলে 25%, দুইভাবে চিন্তা করা যায়। ধরেন 1000, আচ্ছা এটা একটু ছোট করে একটু লিখে দিব, 1250 টাকা থেকে 1000 টাকা বাদ দিলে হচ্ছে 250 টাকা বৃদ্ধি পেয়েছে। এখন দুইভাবে চিন্তা করতে পারেন, 1000 আর 250 রিলেশনটা কি? আচ্ছা, 1000-এ বাড়ছে 250, অনেকে আবার আছে 1250-এ বাড়ছে 250, এইভাবে ভুল করিয়ে আবার 20% অ্যান্সার দিতে পারে। বোকামি কিন্তু করা যাবে না। 1250 থেকে তো 250 বাড়ে নাই, বাড়ছে 1000 থেকে 250। তাহলে 1000-250 মানে 4/1, 4/1 মানে সরাসরি অ্যান্সার 25%। আর এখানে 1000 সংখ্যাটা সহজ, তো এই জন্য আরো একভাবে চিন্তা করা যায়। তো এখানে একটা শূন্যবাদ, ধন্যবাদ, তার মানে 100-25 মানে 25%। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 25%। যতভাবে চিন্তা করা যায় সবভাবে চিন্তা করবেন, তাহলে লাভ কি হবে জানেন? কখন আপনি ভগ্নাংশ বানাইতে সময় লাগতেছে, তখন এইভাবে চিন্তা করবেন। 9 নম্বরে অ্যান্সার বলেন দেখি। 9 নম্বর প্রশ্নের অ্যান্সার কে কে বলতে পারবেন দেখি তো? হ্যাঁ, লিখে শিখাবো, সমস্যা নেই। তাহলে 9 নম্বর প্রশ্ন কি বলতেছে, মানে যেটা একটা বড় ডিজিট ওগুলো লিখবো, যেটা ছোট ডিজিট ওগুলো এমনি পারা যাবে। বেলাল সাহেবের বেতন 4000 টাকা বৃদ্ধি পেয়ে 4500 টাকা হয়েছে, তার বেতন বৃদ্ধির হার কত? এটা কিন্তু কোথাও পরীক্ষা আসে না। আমি কেন দিছি, কারণ এখানে দেখাইছি যে আপনি 8/1 যে ভগ্নাংশটা আপনাকে দেখাইলাম, ওইটার অঙ্ক হলে কিরকম হয় ওইটা আপনি ভুলে গেছেন কিনা। তাহলে এটা যদি আমি সাপোজ ভগ্নাংশ আকারে চিন্তা না করি, তাহলে কি করব, রিটার্ন আকারে করলে কি লিখবো, 400-তে বাড়ে কত, 500, তাই না? 4000-এ বাড়ে, তাহলে 4500 হয়েছে, তাই না? আর আগে ছিল 4000, তাহলে বাড়ছে কত, 500। কততে 500? 4000-এ 500। 4000-এ যদি 500 হয় তাহলে 100-তে কত? এটা বার করলে তো শতকরা বাইরে হয়ে যাবে, তাই না? এটা কি করে দিতে হবে? দরকার নেই, আপনারা পারবেন। আর সূত্র দিয়ে করা শিখছিলাম না আমরা ধরেন ভগ্নাংশ চিন্তা করা জানি না, তাহলে কি করবো, 4000-এ 500, 100-তে কত? কাটাকাটি করতে হবে কিনা বলেন? কাটাকাটি করতে হবে, 0 কাটা, 0 কাটা, 7 দিয়ে 50-কে ভাগ করলে 2, 25, 2, এই যে কাটাকাটি করলাম, 25-কে 2 দ্বারা ভাগ করলে 12.5, তাহলে অ্যান্সার হচ্ছে 12.5%। কিন্তু অ্যাটলিস্ট কাটাকাটি করতে যা মাথা ঘামাইতে হয়েছে কিনা, এখানে 0 আছে দেখে সহজে কাটাকাটি করা গেছে, অন্য সংখ্যা হলে সময় লাগতো না? অবশ্যই লাগতো। এখন কিভাবে করলে একটা অক্ষর না লিখে অ্যান্সার করা যায়, সেটার জন্য ভগ্নাংশ আকারে চিন্তাটা খুব ইম্পর্টেন্ট। এই যে দেখেন তো আমরা বলতেছি যে 4000-এ 500, এটা দেখে কি আপনার মাথায় খেলতেছে না যে 8/1 খেলতেছে কি কিনা বলেন? 8/1 8/1 ফ্র্যাকশনটা কিন্তু অনেকে পারেন না ইউজ করতে, আজকে থেকে পারতে হবে। 4/1 যদি 25% হয়, তাহলে 8/1 মানে ডাইরেক্ট 12.5%। তাহলে 8/1 কি লিখে লিখে দেখাইতে হবে না? ওই 2-একজন লিখতে চাইলেন, এই জন্য কিন্তু আমি দেখাই দিলাম, ঠিক আছে? তাহলে 8/1 এই 100 গুণ করলে হয়ে যাচ্ছে 12.5%। খুব ইন্টারেস্টিং বিষয়টা। আচ্ছা, আসি 10 নম্বর। দেখেন, একটা পরীক্ষায় 75টি প্রশ্ন ছিল,
আচ্ছা, প্রথম ক্লাস তো এই জন্য অঙ্ক একটু বেশি করাই দিব, মানে বেশি না, মানে স্কিপ করতেছি কম আর কি। হ্যাঁ, যখন বুঝে যাবেন তখন স্কিপ করবো অনেকগুলো। ওমর বলতেছেন কিভাবে, কিভাবে মানে কি 8 ভাগের 1 ভাগ কিভাবে আসলো? আরে ভাই কাটাকাটি করে তো দেখা দিলাম, মানে এই যে 4000 টাকায় 500 টাকা বাড়ছে, তাহলে কি 4000-500, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, এই যে 5 এটা কাটলে 8, তার মানে এই যে এখান থেকে 8 ভাগের 1 ভাগ বাড়লো। 8 ভাগের 1 ভাগ বাড়া মানেই 12.5% বাড়া। এটাতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। কোন অঙ্ক কত ভাগের কত ভাগ, এটা তো ভাই মানে মুখে মুখে বলার দরকার নেই, আমি তো লিখে দেখা দিলাম। 4000-এ যদি 500 টাকা হয় তাহলে এটা 8 ভাগের 1 ভাগ হয় কাটাকাটি করে। আর 500 এর 8 গুণ 4000, এটা বুঝবেন না, বুঝতে হবে। তাহলে একটা পরীক্ষায় 75টি, 10 নম্বর একটা পরীক্ষায় 75টি প্রশ্ন ছিল। আসাদ 60টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে, সে শতকরা কতটি প্রশ্নের সত্য উত্তর দিয়েছে? এখন আপনারা এটাকে কিন্তু আরো একটা এক্সট্রা দেখাই দিই, সেটা হচ্ছে ভগ্নাংশ আকারে দিকেও চিন্তা করতে না পারেন, এইভাবে চিন্তা করেন, রেশিও আকারে চিন্তা করা যায়। 75 আর 60 এর রেশিও কত? সেটা রেশিও হচ্ছে 15 দিয়ে কাটলে 4 15 75 60 আর 5 15 75, মানে 5টা প্রশ্নের মধ্যে 4টা সঠিক উত্তর দিছে, 5টাতে 4টা। তাহলে ভগ্নাংশ কি? ভগ্নাংশ হচ্ছে 5 ভাগের 4 ভাগ। 5 ভাগের 4 ভাগ হলে পার্সেন্টেজে কত হয়? এটা তো ভগ্নাংশ ইয়াতে দেখা দিয়েছিলাম। 5 ভাগের 1 ভাগ হলে 20% হয়, 4 ভাগ হলে 80%। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে, সে কি সঠিক উত্তর দিয়েছে না ভুল উত্তরের কথা বলছে? দেখেন কথা কিন্তু ভাষা আবার চেঞ্জ করে দেয়। তো এখানে শুদ্ধ দেওয়া আছে, আবার শুদ্ধ চাইছে, তাহলে 80% অ্যান্সার। 80% বিষয়টা কি সবাই ধরতে পারতেছেন? এখন পর্যন্ত কার মাথার উপর দিয়ে যাচ্ছে বলেন? 80% কিভাবে আসলো? আর একটু স্লো পড়াবো না? আচ্ছা, ওকে। একই জিনিস বারবার রিপিট আসতেছে তো। তাহলে 11 নম্বর আসে। হ্যাঁ, 90 কোন সংখ্যার 75%? খালি সংখ্যা দেখে পার্সেন্টেজে কনভার্ট করবেন এটা হবে না, পার্সেন্টেজ দেখে সংখ্যাতে কনভার্ট করতে পারতে হবে। এই অঙ্কটার অ্যান্সার মুখে মুখে কিভাবে হবে আর লিখে কিভাবে হবে আমরা একটু দেখি। হ্যাঁ, কেউ যদি এই অঙ্কটা 90 এর 75% বলেন তাহলে কি সঠিক অ্যান্সার বাইর হবে? এই ভুলটা কিন্তু অনেকেই করতে পারেন, এটা সঠিক অ্যান্সার বাইর হবে না। কারণ বলছে কি 90 সংখ্যাটা এইটা কোন সংখ্যার 75%, মানে অজানা একটা সংখ্যা তার 75%। তাহলে অজানা সংখ্যাটা ধরি আমরা এক্স, তাহলে এক্স এর 75% সমান সমান 90। এক্স এর 75% সমান সমান যদি 90 হয় তাহলে এক্স সমান সমান কত? এইখানে একটা টেকনিক শিখি যেটা পরবর্তীতে দ্রুত অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। মুখে মুখে টেকনিকটা তো আছেই, কিন্তু মুখে মুখে টেকনিকটা সবখানে কাজে লাগানো যাবে না, কারণ 75% জায়গা দিয়ে 74% দেয় না, আপনি কিন্তু ফ্র্যাকশন আকারে চিন্তা করতে পারবেন না। মানে সবকিছু ফ্র্যাকশন আকারে চিন্তা করা যায় না, তবে অধিকাংশগুলা যায়, কারণ অ্যাজ ইউজুয়াল ফ্র্যাকশনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় বেশি আসে। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা এখানে এক্স সমান সমান দেখেন 75% মানে কি? 75% মানে নিচে 100। এটা যদি কাটাকাটি করি 3 25 75, 4 25 100, তার মানে 4 ভাগের 3 ভাগ। তাহলে এটা যদি ওই পাশে চলে যায় তাহলে কত হবে? 90 গুণন এই 4 ভাগের 3 ভাগ ফ্র্যাকশনটা ওই পাশে গেলে উপরে 4 নিচে 3, তাহলে এই 3 দিয়ে আমরা 90 কে কাটতেছি 30, আর 30 আর 4 গুণ করলে হচ্ছে 120। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 120। এটা হলো লিখিত আকারে। মুখে মুখে কিভাবে করা যায়? আচ্ছা, আরো একভাবে করা যায়, সেটা হচ্ছে কি এখানে 75%, দেখেন একটা সংখ্যা ছিল 100%, এই সংখ্যাটা 100% ভ্যালু কত জানি না, কিন্তু এখান থেকে আমি 75% নেই তাহলে আমি পাবো 90। তাহলে পুরোটা নিলে কত হবে? তাহলে 75% এর মান 90, 1% এর মান এত, আর 100% এর মান হচ্ছে 90 গুণন 100 ডিভাইডেড 75। তাহলে এটা কিন্তু একই জিনিস, এক্স এর বিষয়টা। এখন আমি বললাম যে আপনার তো আমি অঙ্ক করতে দিলাম, কিন্তু এটা এত সোজা অঙ্ক যে আপনি খাতা কলম ইউজ করতে পারবেন না, মুখে মুখে করতে হবে। তখন কি হবে? তখন জিনিসটা দেখেন ওই পার্সেন্টেজ আকারে ফ্র্যাকশন আকারে চিন্তা করা। 75% মানে ফ্র্যাকশনে কত হয়? 4 ভাগের 3 ভাগ। এটা কি ধরতে পারতেছে নাকি এটা কঠিন লাগতেছে? 4 ভাগের যদি 3 ভাগ হয় তাহলে কি হবে? 4 ভাগের 3 ভাগের মান হচ্ছে 90। তার মানে ফ্র্যাকশন অধ্যায়ে আমরা এগুলো শিখছি, 3 ভাগে যদি 90 হয় তাহলে 1 ভাগে হবে 30 আর 4 ভাগে হবে 120।
তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 120। এবং এইভাবে যখন চিন্তা করবেন তখন লেখালেখি কাটাকাটি XYZ কিচ্ছু লাগবে না, মুখে মুখে হয়ে যাবে। মূল পয়েন্টটাকে ক্লিয়ারলি বুঝাইতে পারছি আমি? আচ্ছা, আশা করি ফুলি ক্লিয়ার। নেক্সট আসে, এই 12 নম্বর অঙ্কের অ্যান্সার বলেন তো দেখি কেমন পারতেছেন। ফ্র্যাকশন ধরতে পারছি না স্যার। আরে বাবা ওমর ভাই সমস্যা নাই, হ্যাঁ আপনি ফ্র্যাকশনের ক্লাসটা আগে অবশ্যই করবেন, প্রথম ক্লাসটা, তারপরে শতকরার প্রথমের 10 পৃষ্ঠা এই বইটার পড়বেন, অথবা 5 পৃষ্ঠা পড়বেন শতকরা অধ্যায়, তারপরে এই ক্লাসটা আবার দেখবেন, ঠিক আছে? এত সিরিয়াস সমস্যা অনেক কম মানুষের আছে। তো 88 এর 12.5% মান কত? আগের নম্বরের সাথে আবার উল্টাপাল্টা করে দিয়েন না, কিন্তু অনেক কাছে ভাষা বুঝতে পারেন না। এখানে 88 সংখ্যাটাই মূল সংখ্যা, এর 12.5%। এখন আপনারা অনেকেই আছেন দেখা যাচ্ছে কি 88 লিখে গুণন 12.5%, তাই না? তাহলে 88 গুণন 12×24 আর 25 ডিভাইডেড 2 পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100। তাহলে 25 দিয়ে 100 কাটলে 4 দিয়ে এই দেখেন 4 দুগুণা কিন্তু 8, ঠিক আছে? 4 দিয়ে 88 কাটলে 22, 2 দিয়ে 22 কাটলে 11। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 11। আচ্ছা, এটা কি অ্যান্সার? হ্যাঁ, এটা অ্যান্সার। তো এখানে মনে হচ্ছে না যে সহজে করতে পারলাম, এগুলো তো পানির মতো সহজ অঙ্ক, কিন্তু আপনি যে অলরেডি 20-30 সেকেন্ড সময় নিয়ে নিচ্ছেন, এইটাই তো লস্ট হয়ে গেছে এখানে। কেন? কারণ এই অঙ্ক তো আমরা কোনো লেখালেখি করবো না, আমরা মুখে মুখে বলবো। 12.5% মানে কি? 8 ভাগের 1 ভাগ। 88 8 ভাগের 1 ভাগ মানে কি? 8 দিয়ে 88 ভাগ করলে 11। এবং এটা কোনো খাতা কলম ছাড়াই আনসার খ 11। এবং পরীক্ষা আসছে কিন্তু, এবং একাধিক পরীক্ষা আসছে। বুঝতে পারছেন বিষয়টা? আমরা কিন্তু সুন্দর করে সিকোয়েন্স ডেভেলপ করে দিব। দেখেন, আপনাকে শুরুতে আমি ফ্র্যাকশনের টেবিলটা দেখাইছি, আর ওইটাই কিন্তু ডেভেলপ করে দিতেছি। এবং আলোচনা কিন্তু কোনো এলোমেলো নাই, ধারাবাহিকতা আছে। না শিখে যাবেন কোথায়? কিন্তু মনোযোগ ধরে রাখতে হবে। অনেক আছে 20 মিনিট 30 মিনিট ক্লাস করে আর এনার্জি কাজ করতেছে না, এনার্জি কাজ করতেছে না, পানি নিয়ে বসবেন, তারপর হচ্ছে খাবার নিয়ে বসবেন, খাটে খাটে ক্লাস দেখবেন। 13 নম্বর, যদি রিক্সা ভাড়া 60% বৃদ্ধি পায় তবে রিক্সায় যাতায়াত শতকরা কত কমালে ব্যয় বৃদ্ধি পাবে না? এই অঙ্কটা অনেক জটিল মনে হবে কিন্তু অনেকের, বাট আমি কিন্তু আপনার কয়েক সেকেন্ডে করাই দিব। কিভাবে জানেন? দেখেন, এই অঙ্কটা যারা একটু মিডিয়াম রেঞ্জের স্টুডেন্ট আছে না, যারা একটু মোটামুটি পারেন, তারাও দেখেন তো এই অঙ্কটা ঝামেলা আছে কিনা। মানে অঙ্কটা করতে যায় স্যার বইয়ের সাথে মিল আছে কি? অবশ্যই মিল আছে। ধরেন আমি একটু বার করে দেখা দিতেছি আপনাদের। আমরা তো বইয়ের পিডিএফটা থেকে এই ক্লাসগুলো নিতেছি, নতুন করে তো এগুলো প্রশ্ন লিখি নাই আমরা, বইটাই আমাদের পিডিএফ। দেখেন, এই বইয়ের মধ্যে 296 নম্বর পৃষ্ঠায়, এই যে বেসিক ম্যাথ বইয়ের 296 নম্বর পৃষ্ঠায় 13 নম্বর অঙ্ক, এটাও কিন্তু 13 নম্বর অঙ্ক আছে, মানে সিরিয়াল ধরে ধরে মিল। আচ্ছা, ওকে।